ইরানের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করব এবার। আমাদের সাথে যুক্ত হচ্ছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ বিশ্লেষক সিরাজুল ইসলাম। স্বাগত জানাচ্ছি আপনাকে সংবাদ সংযোগে। এই যুদ্ধবিরতির পেছনে কি কোনো ধরনের গোপন কূটনৈতিক আলোচনা বা তৃতীয় পক্ষ যেমন জাতিসংঘ বা অন্য কোনো দেশ কাজ করছে, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। ধন্যবাদ একাত্তর টেলিভিশনের দর্শক শ্রোতা সবাইকে। এখানে আসলে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, পেছন থেকে আমি মনে করি যে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করেছে ফ্রান্স, চীন এবং রাশিয়া বিশেষ করে। আসলে আমেরিকার বিরুদ্ধে তো এই মুহূর্তে সারা বিশ্ব, সেক্ষেত্রে বিশ্বের যে এই মার্কিন বিরোধী অবস্থান, এটা আমেরিকার উপর একটা প্রেসার ক্রিয়েট করেছে। আফটার অল ইরান যে প্রচন্ড ভাবে যুদ্ধক্ষেত্রে দৃঢ়তা দেখিয়েছে এবং সমানে মোকাবেলা করে গেছে ইসরায়েল এবং আমেরিকাকে, এবং আমেরিকার বাহিনী তো আসলে অনেকটা নাস্তানাবুদ হয়েছে ইরানের কাছে, এটা তো পরিষ্কার। বিশেষ করে ইস্পাহানে যখন তারা ইউরেনিয়াম চুরি করতে গেছে বা ছিনতাই করতে গেছে, যাই বলেন, তখন তো একেবারে ধরে ব্যাপকভাবে মার দিয়ে দিয়েছে, তাদের বিমান টিমান সমস্ত সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই অবস্থায় কোনো মতেই সামরিক দিক দিয়ে কুলিয়ে উঠতে পারছে না, আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক দিক দিয়ে কুলিয়ে উঠতে পারছে না আমেরিকা, এবং হরমুজ প্রণালী তো 40 দিন যুদ্ধ করে খুলতে পারেনি, কোনো মতেই খুলতে পারেনি, এবং যত যুদ্ধের মাত্রা বাড়বে হরমুজ প্রণালী বন্ধের মাত্রাটা তত বেশি শক্ত হবে। অতএব ডোনাল্ড ট্রাম্প না বুঝলেও, তার মাথায় তো এই বুদ্ধি এখন আর আছে কিনা আমি জানি না, তিনি না বুঝলেও তার আশপাশের কিছু লোক তো বুঝতে পেরেছে, এবং সারা বিশ্বের পক্ষ থেকে ব্যাপকভাবে চাপ সৃষ্টি হয়েছে। এটি কি ইরানের কৌশলগত জয় হিসেবে দেখা যায় নাকি চাপের ফল ধরে নেব আমরা? এবং একই সাথে এটি কি দীর্ঘমেয়াদী শান্তি আলোচনার সূচনা হতে পারে? আপনি প্রথম প্রশ্ন কি করেছেন আর একবার বলবেন একটু প্লিজ। আমি জানতে চাইছিলাম যে এটা কি ইরানের কৌশলগত জয় হিসেবে ধরে নেওয়া যায় কিনা, নাকি এটা চাপের ফল, এবং একই সাথে দীর্ঘমেয়াদী শান্তি আলোচনা এখান থেকে শুরু হতে পারে কিনা? এটা কৌশলগত বিজয় না, এখন সরাসরি সামরিক বিজয়। কৌশলগত কোনো বিজয় না, এটা সরাসরি সামরিক বিজয়। ইরান যদি আজকে সামরিক ক্ষেত্রে খুব দৃঢ়তা না দেখাতে পারতো, এবং আমেরিকা এবং ইসরায়েল তার আগ্রাসী শক্তি তাদেরকে যদি সিরিয়াসলি মোকাবেলা না করতে পারতো, তাহলে আজকে ইরানকে পরাজয় মেনে নিয়ে আমেরিকার কথা মতো চুক্তি করতে হতো, যুদ্ধবিরতি করতে হতো। কিন্তু আজকে যুদ্ধবিরতিটা হয়েছে মূলত ইরানের কথা মতো। ইরানের কথা মতো যুদ্ধবিরতি হয়েছে, এবং কঠিন কঠিন শর্ত মেনে নিয়ে আপাতত এখান থেকে মিথ্যা কথা বলে বা যদি চালাকি করে সরে যেতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, সেটা পরের কথা, সেই হিসাব নিকাশ পরে হবে। কিন্তু এখন যে বক্তব্য, যে শর্ত, যে মতামতের ভিত্তিতে, ইরানের যে সমস্ত শর্তের ভিত্তিতে এখন যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, সেটা আমেরিকার সরাসরি সামরিক বিজয়। আর এই যে শর্তগুলোর ভিত্তিতে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি হলো, এটাকে আমরা আপাতত ধরতে পারি যে স্থায়ী শান্তি চুক্তির দিকে নিয়ে যাবে। যদি স্থায়ী শান্তি চুক্তির দিকে না নিয়ে যায়, তাহলে খেসারত আমেরিকা এবং ইসরায়েলকে দিতে হবে, এবং তার মধ্যপ্রাচ্যের মিত্রদেরকে দিতে হবে। শুধু তাই না, সারা বিশ্বের মানুষকে দিতে হবে। সারা বিশ্বের মানুষ খেসারত দিতে রাজি কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাই একটা স্থায়ী যুদ্ধবিরতি বা সমাধানের একটা ভিত্তিভূমি হতে পারে। অনেক ধন্যবাদ। আপনার মতামত আমরা জেনে নিচ্ছিলাম উদ্ভূত এই পরিস্থিতিতে কি হতে পারে এবং কোন দিকে যাচ্ছে আসলে যুদ্ধ পরিস্থিতি, জানছিলাম আপনার কাছ থেকে। ধন্যবাদ আমাদের সাথে আজ যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সাথে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম যুক্ত ছিলেন এতক্ষণ। জ্বালানি সংকটের কারণে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, বন্ধ হওয়ার উপক্রম সেচ যন্ত্র, ব্যাহত হচ্ছে মিল কারখানার উৎপাদনও। ব্যবসায়ী নেতাদের আশঙ্কা, যুদ্ধ বন্ধ হলেও জ্বালানি তেলের দাম স্বাভাবিক হতে 2 বছরের মতো সময় লাগবে। আর বেশি দামে কিনতে হলেও সরকারকে সরবরাহ ঠিক রাখার কথাও বললেন জ্বালানি খাত সংশ্লিষ্টরা। অনুপ অধিকারী তরুণের প্রতিবেদন। পাম্পের সামনে দীর্ঘ লাইন, গেল 1 মাসের চিত্র এমন। দীর্ঘক্ষণ দাঁড়িয়েও মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। পাম্পের সামনে ঝুলছে পেট্রোল অকটেন নেই লেখা সাইনবোর্ড। কাঙ্ক্ষিত মাত্রায় ডিজেল না পেয়ে পাম্প থেকে ফিরে যাচ্ছেন কৃষক। ফলে ঠিকমতো ঘুরছে না কৃষি যন্ত্রের চাকা, চলছে না সেচ যন্ত্রও।
যুদ্ধ শুরুর পর এক মাসে 11টি জাহাজে 2,80,000 টন ডিজেল সহ মোট 3,27,000 টন জ্বালানি এসেছে দেশে। এর বাইরে ভারত থেকে পাইপলাইন এসেছে আরও 22,000 টন। অন্যদিকে একই সময়ে নির্ধারিত 8টি জাহাজ প্রায় 3,85,000 টন জ্বালানি নিয়ে দেশে পৌঁছাতে পারেনি। ফলে জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সংকট তৈরি হয়েছে দেশে। মিডল ইস্টের এই ফুয়েল এবং এলপিজি, এলএনজি এবং তেলের উপরে অনেকটা নির্ভরশীল। আজকেও যদি যুদ্ধটা বন্ধ হয়ে যায় বা ওনারা একটা ডিলে পৌঁছায়, আমাদের তেলের রেট ঠিক হইতে আরও মিনিমাম 2 বছর সময় লাগবে। কটা জাহাজ আসলো, 5টা জাহাজ আসলো না 4টা এলএনজি আসলো, সেটা কিন্তু বড় কথা না। যখন এই তেল এনার্জি সংকটটা ছিল না, তখন তো আর আমরা দেখতে যেতাম না যে কটা জাহাজ আসলো কটা আসেনি। সো ইস্যু হলো, আমি যেটা মনে করি যে আমাদের অর্থনীতিটাকে চলমান রাখতে হবে। রেট যদি বেড়ে যাক, তারপর সাপ্লাইটা ঠিক রাখতে হবে। বিপিসির হিসাবে দেশে বছরে 68 লাখ টনের মতো জ্বালানি তেল আমদানি হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত, যা মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে আনা হয়। আর প্রতি মাসে দেশে এলপিজি আনা হয় 6 লাখ টনের বেশি, যদিও মার্চে এসেছে 3 লাখ টনেরও কম। সরকার কিন্তু দাম বাড়াবে না। সরকার সমন্বয় যদি করতে যায়, তাহলে আবার এটার আরেকটা মার্কেটে এফেক্ট আসবে। আবার কিন্তু দ্রব্যমূল্যের দাম বাড়বে, পরিবহন খরচ বেড়ে যাবে। ফলে ওভারঅল সিচুয়েশনে আমরা কিন্তু খুব চ্যালেঞ্জের মুখে আছি। এখন আমরা প্রার্থনা করতে পারি সেটা হচ্ছে যাতে যুদ্ধটা থেমে যায়। যত তাড়াতাড়ি থামবে, তত তাড়াতাড়ি জ্বালানি সরবরাহ অনেকটা নেমে আসবে, ভালো হবে এবং দামও নেমে আসবে। এই জায়গাটাতে আমাদের এখন আর আমাদের হাতের বাইরে। তবে আশঙ্কার কথা হলো, মে মাসে নির্ধারিত 5 এলএনজি কার্গো কাতার ও ওমান থেকে আসছে না বলে জানা গেছে। আবার স্পট মার্কেট থেকে দ্বিগুণের বেশি দামে কিনতে হচ্ছে এলএনজি। ফলে জ্বালানি খাতে বাড়ছে ভর্তুকির পরিমাণ। এজন্য চলতি মাসে 4,509 কোটি টাকা চেয়ে জ্বালানি বিভাগকে চিঠি দিয়েছে পেট্রোবাংলা। হরমুজ প্রণালী যদি আজকেই ওপেন করে দেয়, তারপরেও কিন্তু আমাদের এই সরবরাহ নিশ্চিত হবে না। আমাদের তাহলে অল্টারনেটিভ আমাদেরকে রাশিয়ার সাথে রিনেগোশিয়েট করা যায় কিনা থ্রু আমেরিকা, এটা একটা অপরচুনিটিস। অনুপধিকারী তরুণ, 71, ঢাকা। দর্শক, নির্বাচন কমিশনে এই মুহূর্তে ইসি সচিবের একটি ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। নির্বাচন হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কাছে প্রাপ্ত অনুযায়ী সংবাদ অনুযায়ী সব ঠিক আছে এবং একটা আশা করি যে আমরা যে বেঞ্চমার্কটা জাতীয় পর্যায়ের নির্বাচনে আপনাদের সকলের সহযোগিতায় করেছে, সেটা থেকে প্লাস হবে। আপনাদের ধন্যবাদ। দর্শক, নির্বাচন কমিশনের ব্রিফিংয়ে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আমরা। জ্বালানি সংকট থেকে পরিত্রাণ পেতে নিয়মিত বিরতিতে চট্টগ্রাম বন্দরে আসছে জ্বালানিবাহী জাহাজ। বন্দরে জ্বালানি বিষয়ক পরিস্থিতি জানবো এবারে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, বন্দরে জ্বালানিবাহী নতুন কোনো জাহাজ কি আসার খবর রয়েছে কিনা, আর জ্বালানি আমদানি বিষয়ে বন্দর কর্তৃপক্ষ কি বলছে? অদিতি, দেশে যে জ্বালানি সংকট চলছে সেটি নিরসনে সরকারের পক্ষ থেকে, বিবিসির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা চেষ্টা করছেন বাইরে থেকে, স্পট মার্কেট থেকে কিংবা যেসব জায়গায় পরিশোধিত তেল পাওয়া যায় সেখান থেকে জ্বালানি তেল সংগ্রহের জন্য। আমরা যতটুকু খবর পেয়েছি বিবিসি এবং বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে, তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল ভোরে সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজ আসবে, সেটি মালয়েশিয়া থেকে আসবে। এটিতে 26,000 মেট্রিক টন মোগাস হচ্ছে এক ধরনের, এটি অকটেনের মতোই একটি জ্বালানি এবং এটি অকটেনের মতোই কাজ করে। এটি আগামীকাল চট্টগ্রাম বন্দরে ভিড়বে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে আজকে রাতে আরেকটি জাহাজ, সেটি ফার্নেস অয়েল নিয়ে আসবে। এটি প্রায় 25,864 মেট্রিক টন এটি ফার্নেস অয়েল আনবে। ফার্নেস অয়েল খুবই গুরুত্বপূর্ণ জ্বালানি, যেহেতু আমাদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ফার্নেস অয়েল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। এর বাইরে 13 তারিখের দিকে জেট ফুয়েল, যেটি না হলে উড়োজাহাজগুলো চলে না, 12,000 মেট্রিক টন জেট ফুয়েল নিয়ে আরেকটি জাহাজ আসার কথা। এটির নাম হচ্ছে জেট প্রিন্সেস নামে একটি জাহাজ, এটি সিঙ্গাপুর থেকে আসার কথা রয়েছে। আর আজকে এলএনজি বাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের সীমানায় রয়েছে, যেখানে এলএনজি কার্গো এখান থেকে খালাস করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। তো সব মিলিয়ে নিয়মিত বিরতিতে এখনো পর্যন্ত সরকার বিভিন্ন জায়গা থেকে, তারা উৎস থেকে জ্বালানি সংগ্রহের প্রক্রিয়া বা কাজ তারা করে যাচ্ছেন। দেশকে জ্বালানি সংকট থেকে
বাঁচানোর জন্য সরকারের, বিপিসির এবং অন্যান্য সরকারি সংস্থাগুলো তারা কাজ করছে একসাথে। তার বাইরেও মানুষের সচেতনতা এখানে সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মানুষ সচেতন না হলে, অপব্যবহার করলে জ্বালানির, সেটির প্রভাব আমাদের জ্বালানির বাজারে পড়বে বলে মনে করছে সংশ্লিষ্টরা। অদিতি, ধন্যবাদ প্রণবেশ, আপনি জানিয়ে দিচ্ছিলেন বন্দরের খবর। দর্শক সহকর্মী প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন জ্বালানি পরিস্থিতির বিস্তারিত। বাংলাদেশ ভারত দুদেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ। এছাড়াও সফরের দ্বিতীয় দিনে আরও বেশ কিছু বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার খলিলুর রহমানের। ভারতীয় সময় দুপুরে নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে এস জয়শঙ্করের সাথে আলোচনায় বসবেন ডক্টর খলিলুর রহমান। এরপর বিকেলে দেশটির বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েলের সাথে বৈঠকে বসবেন তিনি। এছাড়াও পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরীর সাথে আলোচনায় বসবেন খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের সময়ে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের যে অবনতি ঘটেছে তা আবারও স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনতে এই সফরকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে দুই দেশই। জ্বালানি সহযোগিতা, ভিসা, গঙ্গা পানি চুক্তি নবায়ন ও সীমান্ত ইস্যু এই সফরে বেশ গুরুত্ব পাবে। এর আগে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আয়োজিত নৈশভোজে অংশ নিয়ে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের আলোচনা শুরু হয়। সারা দেশে বাড়ছে হামের সংক্রমণ। নেত্রকোনায় নতুন করে আরও 24 জন শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে জেলায় মোট 151 জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হামে আক্রান্ত হয়েছে 1236 জন। এদিকে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে নেত্রকোনায় গত একদিনে নতুন করে 24 জন আক্রান্ত শনাক্ত হওয়ায় এই পর্যন্ত 151 জন শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেল। বর্তমানে সদর হাসপাতাল সহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন 59 জন। এর মধ্যে 13 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে হামের সংক্রমণ ঠেকাতে জেলায় জোরদার করা হয়েছে টিকাদান কার্যক্রম। গত 24 ঘন্টায় 715 জন শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এতে করে গত 3 দিনে মোট 2766 জন শিশু টিকার আওতায় এসেছে। দর্শক, আবারও জ্বালানি পরিস্থিতি, ঢাকার পাম্পগুলোর খবর জানবো এবারে। সহকর্মী রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাকিব, আপনি এখন যে পাম্পে অবস্থান করছেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং গ্রাহকরা যারা তেল নিতে এসেছেন তাদের প্রতিক্রিয়াও জানাবেন। আজকে এই মুহূর্তে যে স্বস্তির খবর সবার কাছে সেটি হচ্ছে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধ চলমান ছিল সেটি 2 সপ্তাহের জন্য স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন এবং ইসরায়েলি প্রশাসন। সেটি বাংলাদেশের জ্বালানি তেলের যে গ্রাহকরা আছেন তাদের জন্য একটি স্বস্তির খবর। যদিও বাংলাদেশের বিশেষ করে ঢাকার যে ফিলিং স্টেশনগুলো আছে সেখানে আসলে অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আমরা গত 1-1.5 মাস ধরে যে পরিস্থিতি দেখতে পাচ্ছি যে মানুষের লম্বা লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহ করতে হচ্ছে এবং কোনো পাম্প বন্ধ থাকছে যেখানে মানুষ জ্বালানি তেল পাচ্ছে না চাহিদা মতো। এই ধরনের ভোগান্তি কিন্তু এখনও আছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বরঞ্চ আরেকটু বেশি ভোগান্তি বেড়েছে। কেননা কিছু কিছু সিরিয়াল ছিল এই পাম্পে উল্টো দিক থেকে আসা ভিআইপিদের জন্য, সেখানেও আমরা দেখছি যে লম্বা সিরিয়াল লাগছে এবং অনেকে ফজরের নামাজের পরে আসলে এই সিরিয়াল ধরেছেন অকটেন, ডিজেল এবং পেট্রোল নেওয়ার জন্য এবং সেই ডিজেল অকটেন পেতে তাদেরকে 2-3 ঘন্টা বা 4 ঘন্টাও অপেক্ষা করতে হচ্ছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এবং ডিপো থেকে যে সরবরাহ কম পাওয়ার কারণে আসলে ফিলিং স্টেশনগুলোতে এই জ্বালানি তেলের এই সংকট দেখা দেয়, সেটি এখনও অব্যাহত রয়েছে। এবং যুদ্ধবিরতির কারণে আসলে হরমুজ প্রণালী খুলে দিচ্ছে এরকম একটা খবর আসলে পাওয়া যাচ্ছে যে ইরান সেখানে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি দিবে এবং তারা টোল আদায় করবে। যদি হরমুজ প্রণালীতে জ্বালানি তেল পরিবহনকারী যে জাহাজগুলো সেগুলো চলাচল করতে পারে স্বাভাবিকভাবে, তাহলে হয়তো বাংলাদেশের যে আমদানি সেটি স্বাভাবিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে যারা সরবরাহ করছে ওমান এবং কাতারের যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যদি সরবরাহ স্বাভাবিকভাবে করতে পারে তাহলে বাংলাদেশের যে সংকট আমরা দেখতে পাচ্ছি পেট্রোল, অকটেন এবং ডিজেলের ক্ষেত্রে সেটি হয়তো কমে আসবে। যদিও গতকালকে আমরা দেখেছি যে জেট ফুয়েলের দাম আরও 25 টাকা বাড়িয়ে সেটি নতুন দাম নির্ধারণ করা হয়। তো আমরা আসলে যে পরিস্থিতি ঢাকায় দেখতে পাচ্ছি, ঢাকার আশপাশগুলোতে কিন্তু আরও ভয়াবহ পরিস্থিতি। আপনারা জানেন যে আসলে পেট্রোল পাম্পগুলোতে তেল না পাওয়া গেলেও আসলে খোলা বাজারে বাড়তি দামে ডিজেল, পেট্রোল
এবং অকটেন বিক্রি হচ্ছে, সেই বাড়তি দামে আসলে যারা বিশেষ করে পণ্যবাহী রাকিব, আপনি আছেন পেট্রোল পাম্পে এবং আমরা জেনে নিচ্ছিলাম জ্বালানি সংকটের সার্বিক পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকট নিয়ে পেট্রোল পাম্পের চিত্রটি আমরা জেনে নিচ্ছিলাম সহকর্মীর কাছ থেকে। এবারে আবারও চলে যেতে চাই হাম প্রসঙ্গে। আমরা বিরতির আগে জানাচ্ছিলাম নেত্রকোনায় হামের প্রকোপের খবর, সেখানকার হাম পরিস্থিতির সবশেষ খবর এবারে জানবো। সহকর্মী মির্জা হৃদয় সাগর আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাগর, নেত্রকোনায় হামের সংক্রমণ নিয়ে সিভিল সার্জন কি বলছেন? প্রশাসনিক কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা হাম প্রতিরোধে? নেত্রকোনায় ইতিমধ্যে হামের সংক্রমণ বেড়েই চলেছে। আমরা কিছুক্ষণ আগেও জানাচ্ছিলাম যে নেত্রকোনায় গত 24 ঘন্টায় মূলত 24 জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। আর নেত্রকোনায় মোট 151 জন এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছে। আর আমরা যদি বলে রাখি 13 জনের অবস্থা আশঙ্কাজনক হয় নেত্রকোনা থেকে ময়মনসিংহ রেফার করা হয়েছে। নেত্রকোনায় যথাযথ চিকিৎসা ব্যবস্থা না থাকায় তাদেরকে মূলত ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটা বলেছে যে প্রতিনিয়ত হামের উপসর্গ নিয়ে রোগীরা ভর্তি হচ্ছে। আরেকটি বিষয় যদি বলি যে হাম আইসোলেশন ওয়ার্ডের পাশে শিশু ওয়ার্ড রয়েছে। আমরা দেখেছি শিশু ওয়ার্ডের ভিতরে এবং বাইরে জ্বর এবং সর্দি কাশি বিভিন্ন ওষুধ নিয়ে শিশুদের ভর্তির সংখ্যা বিপুল পরিমাণে, বারান্দা সহ জায়গা হচ্ছে না। এই কারণেই হয়তোবা হামের উপসর্গটা বেশি ছড়াচ্ছে এবং হামের আক্রান্তটা বাড়ছে। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। সিভিল সার্জন বলেছে যে নেত্রকোনার যে 10টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সবগুলোতেই মূলত হামের প্রস্তুতি নেওয়া আছে। প্রত্যেকটা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে। ইতিমধ্যে নেত্রকোনার হটস্পট ঘোষিত আটপাড়ায় টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। আর এই পর্যন্ত 3 দিন, আজকে নিয়ে চতুর্থ দিন টিকাদান কর্মসূচি চলছে। গতকাল আমরা যেটা জেনেছিলাম 766 জনের মতো টিকা নিয়েছে। এই পর্যন্ত 3000-এর বেশি টিকায় অংশগ্রহণ করেছে। সিভিল সার্জন থেকে সচেতনতা করছে যাতে হামের টিকা নেওয়া হয়। আর হামের প্রতিরোধের জন্য সিভিল সার্জনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা আছে বলে আমাদের জানিয়েছে। অদিতি, এই ছিল নেত্রকোনা থেকে সর্বশেষ। সাগর, আপনার কাছ থেকে আমরা নেত্রকোনার হামের পরিস্থিতি জানছিলাম। ধন্যবাদ যুক্ত হয়ে খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, সহকর্মী মির্জা হৃদয় সাগর যুক্ত ছিলেন আমাদের সাথে। যে কোনো পরিস্থিতিতে আইনের শাসন সমুন্নত রেখে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেয়া পুলিশের নৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। বুধবার রাজশাহীর সারদায় 41তম এসআই ক্যাডেট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি নবীন পুলিশ কর্মকর্তাদের একথা বলেন। এ সময় তিনি দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে নিরলসভাবে কাজ করার নির্দেশনাও দেন। 1 বছরের কঠোর পরিশ্রম ও প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ। প্রস্তুত 41তম ক্যাডেট সাব ইন্সপেক্টর 2025 ব্যাচের 209 জন প্রশিক্ষণার্থী। এর আগে প্রশিক্ষণ চলাকালীন সময়ে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন আইজিপি। মনে রাখতে হবে, জনগণের আস্থা ও ভালোবাসাই হলো মানুষের সবচেয়ে বড় শক্তি। তাই সততা, নিষ্ঠা, মানবিকতা দিয়ে তোমাদের দায়িত্ব পালন করতে হবে। যে কোনো পরিস্থিতি আইনের শাসন সমুন্নত রাখা, দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া তোমাদের নৈতিক কর্তব্য। লিবিয়ায় পাচারকারীদের বন্দিশালায় নির্যাতনে মৃত্যু হয়েছে মাদারীপুরের যুবক জহিরুলের। পরিবারের অভিযোগ, মুক্তিপণের টাকা দিয়েও বাঁচানো যায়নি জহিরকে। মৃত্যুর 15 দিন পর খবর দেওয়া হয় পরিবারে। পরিবার আরও জানায়, ভাগ্যের চাকা ঘোরাতে 5 মাস আগে একই এলাকার দালালের প্রলোভনে পড়ে ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে জহির। তার মৃত্যুর সংবাদে এলাকায় চলছে শোকের মাতম। আরিফুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মাদারীপুরের ডাসার দক্ষিণ ধুয়াশার গ্রামে শামসু আকনের বাড়িতে কান্নার রোল। কারণ লিবিয়ায় এই বাড়ির ছেলের মৃত্যু হয়েছে দালালের খপ্পরে পড়ে। 5 মাস আগে গ্রাম থেকে সরাসরি ইতালির উদ্দেশ্যে বাড়ি ছাড়ে যুবক জহিরুল। দালাল ছিল একই গ্রামের জাকির মাতুব্বর। পরিবারের সদস্যরা আরও জানায়, জহিরের সঙ্গে ফোনের কথোপকথনে তারা জানতে পারে সৌদি আরব হয়ে তাকে লিবিয়ায় নেওয়া হয়। এরপর সেখানকার একটি বন্দিশালায় আটকে চলে নির্যাতন। পরিবারের কাছ থেকে কয়েক ধাপে আদায় করা হয় মুক্তিপণের 50 লাখ টাকা। অবশেষে জহিরের মৃত্যুর খবর পায় পরিবার। 17 দিনের কথা বললে
যে আমরা 17 দিনে ওপার পার করুন, 25 লাখ টাকা আপনারা দিবেন। এখন আমি 25 লাখ টাকা সব পেড করছি ওগো কথা মতো। মাফিয়া গো দিয়া ওই হলো দালালে জাকির মাতুব্বার হানিফ মাতুব্বারের ছেলে হলো ধরাইয়া দুইজন দিয়া আমরা টাকা দিছি, টাকা হলো দিয়া আরে তারেক রে দিছে, তারেক আর হে দুইজনে মিললা অত্যাচার নির্যাতন কইরা অনেক মারছে মনে করেন। জাকির ইটালি গেছে, ইটালি যাওয়ার পর ওই তারেকের লগে ও শেয়ারে এই মাফিয়া কাজ করে এবং এই তথ্য কইরা এই বিক্রান্ত কইরা আমার ছোট ভাইরে ওরা মেরে ফেলাইছে। স্বাস্থ্য ভাই আছে, চাচা আছে, এরকম মানুষদের ইটালির নাম দিয়ে নিয়ে তারা মাফিয়া ধরে ধরাইয়া টাকা খাইতে আছে, এরকম বহুত জিনিস করতে আছে। এরকম আমাদের এখানে দালাল আছে বহুত। এবার টাকা পয়সা আবার ফিরে আবার নিচে এবং টাকাও দেওয়া হয়েছে। এরপর ওরা এই পর্যন্ত এই কাছে এবার ওরা নির্যাতন করে আমাকে মেরে ফেলে। আগে 5 করার জায়গা হেয়া বিক্রি করে গিয়ে ওই টাকা দিছে, বুঝলেন? সেই সুভোগ সম্পত্তি বেচকে দিছে, ফিরে আবার হেসে ওই যে বাড়ি দিয়ে বন্ধক থুইয়া হেসে টাকা আনকে দিছে 2 বছরের বন্ধক, বুঝছেন? এই যে গরু বেচছে, গরু বাচ্চা ওই যে কয়দিনের ছোট বাচ্চা লইয়া হেসে এই গরু বেচকে লাইছে, এই টাকা দিছে। পরিবারের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার। দালাল চক্র যেটা, সেটা কিন্তু একক কোনো মানে চক্র না, এটা অনেক দালাল চক্র আছে। এবং আমাদের ক্ষেত্রে পুলিশের কাছে যে অভিযোগটা আছে সেটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে আছে। শুরুতে কিংবা মধ্যপথে আমাদের কাছে কোনো অভিযোগ আসে না। হয়তো আপনার ভিকটিম যদি মারা যায় সেই ক্ষেত্রে আছে, অথবা তারা প্রতারিত হয়ে 50-60 লাখ টাকা খরচ করার পরে একেবারে শেষ স্টেপে এসে পুলিশকে অভিযোগ দেয়। এবং আমাদের কাছে যে অভিযোগগুলো আসে সেগুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করি এবং দোষীদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেই। অভিযুক্ত দালাল জাকিরের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি, পুরো বাড়ি তালাবদ্ধ ছিল। হাসান আহমেদ, ৭১। মাদারীপুরের ডাসারে নিহত যুবক জহিরের পরিবারের খবর আমরা জানছিলাম এতক্ষণ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফুর, জহিরের মরদেহ দেশে ফেরানোর বিষয়ে কি বলছে পরিবার? উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিয়ে মাদারীপুর জেলায় অনেক যুবক কিন্তু সমুদ্রে সলিল সমাধি হয়েছে এবং অনেক যুবকই কিন্তু লিবিয়াদের অত্যাচারে কিন্তু নির্মম ভাবে মৃত্যুবরণ করছে। এরকমই মাদারীপুরের বালিগ্রাম ইউনিয়নের ধোয়াশার এলাকায় আক্রমণে লিবিয়াদের নির্যাতনে সে মৃত্যুবরণ করছে। সেই মৃত্যুবরণ কিন্তু গত 15 দিন আগে মৃত্যুবরণ করার পরে কিন্তু তারা এই পরিবারের খবর পায় কিন্তু মাত্র 2 দিন আগে। এই একই এলাকা জাকির মাতুব্বারের সাথে তাদের কিন্তু কন্ট্যাক্ট হয়। 25 লক্ষ টাকা তারা কিন্তু ইটালি নিয়ে পৌঁছে দেবে, মাত্র 25 লক্ষ টাকায়। এরপরে সৌদি আরব হয়ে লিবিয়া তারা বন্দীশালায় আক্রমণ করে তাদেরকে কিন্তু ব্যাপক নির্যাতন করে। সেই নির্যাতনের ভিডিও কিন্তু দফায় দফায় তারা পাঠিয়ে দেয় এবং দফায় দফায় পাঠানোর ফলে এক সময় তারা কিন্তু এই সহায় সম্পদ বিক্রি করে তারা কিন্তু আরো 25 লক্ষ টাকা, মোট 50 লক্ষ টাকা দিতে বাধ্য হয়। এরপরে তারা কিন্তু ক্ষান্ত হয়, তারা কিন্তু এই নির্যাতনের ফলে এক সময় মৃত্যুবরণ করে। সেই মৃত্যুর খবর কিন্তু তারা কিন্তু আসলে 15 দিন পরে হলে কিন্তু তারা জানতে পারে মাত্র 2 দিন আগে। হ্যাঁ, আমরা কথা বলবো জহিরুলের স্ত্রীর সাথে। আসলে এই ঘটনা আসলে কিভাবে ঘটলো? আপনার স্ত্রী জহিরুলের সাথে দালালের সাথে কি কথা হয়েছে একটু আমাকে জানাবেন। দালালের সাথে কথা হয়েছে, আমরা 25 লাখ টাকা দিব, আমাকে ওপর পার করে দেবে ইটালি। লিবিয়ার তো নিচে নেবার পর হলো যে 25 লাখ আমরা পেমেন্ট করছি। পেমেন্ট করার পরে আবার মাফিয়া দিয়ে ওই দালাল জাকির মাতুব্বার দালালে ধরে মাফিয়ার কাছে দিছে, তারেক মাফিয়া। তারেক আবার অত্যাচার নির্যাতন করছে। অত্যাচার নির্যাতনের পরে আবার আমার স্বামী মারা গেছে। আবার আমরা 25 লাখ টাকা দিছি অত্যাচারের মাঝে মাঝে নেই, ধাপে ধাপে। আরিফুর, আপনাকে ধন্যবাদ। আমরা জেনে নিচ্ছিলাম পরিবারটির খবর। দর্শক সহকর্মী আরিফুর আমাদের সাথে যুক্ত ছিলেন মাদারীপুর থেকে। দরজায় কড়া নাড়ছে বাংলা নতুন বছর, আর এই বর্ষবরণের জোর প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। বর্ষবরণের প্রস্তুতির আরো খবর নিয়ে চারুকলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, বর্ষবরণের প্রস্তুতি সেখানে কেমন দেখছেন?
অদিতি, একদম কিন্তু শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং এখানে মোট 5টি মোটিভ তৈরির কাজ কিন্তু চলছে এবং ভেতরে কিন্তু রং বেরঙের মুখোশ থেকে শুরু করে আমরা বর্ষবরণের উৎসবের সময় যেমন রঙের বাহারি মুখোশ দেখি তার কিন্তু কাজ চলছে। চারুকলার যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই কাজগুলো করছেন। আর এখানে শান্তির পায়রা, হাতি সহ অন্যান্য যে সকল মোটিভ আমরা দেখি বরাবরই পয়লা বৈশাখ এলেই তারই কিন্তু প্রস্তুতি চলছে এবং মোটামুটি সবগুলোরই কিন্তু আকৃতি দাঁড়িয়ে গিয়েছে এবং আর হয়তো এখানে এর উপরে আরও কিছু একটু কাজ বাকি আছে। এরপর কিন্তু তার উপরে আস্তে আস্তে রঙের আস্তরণ পড়বে, তখন কিন্তু যে বৈশাখের জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। নতুন বর্ষবরণের যে শোভাযাত্রা হবে তার জন্য প্রস্তুত হয়ে যাবে। এবারের বর্ষবরণের যে বিষয়টিকে সামনে রেখে এবার বর্ষবরণ হবে নববর্ষের ঐক্য, গণতন্ত্রের পুনরুত্থানের প্রতিপাদ্য এবং এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিন্তু তারা মুখোশ কিংবা পুতুল, হাতি, মোরগ, দোতারা ও শান্তির পায়রার মধ্যে কিন্তু তারা তৈরি করেছেন। ইতিমধ্যে তারা আকৃতি দাঁড় করিয়েছেন, ভেতরে মুখোশগুলোর কাজ চলছে যেমনটা বলছিলাম। এবং এই চিত্রকর্মগুলো যদি আমি বলি যে আমরা বরাবরই কিন্তু দেখি যে বিভিন্ন দেশের বর্তমান ইস্যুভিত্তিক কয়েকটি কিন্তু স্কাল্পচারও থাকে বা মোটিভও থাকে, তারই কিন্তু আমরা দেখছি যে এখানে কিন্তু একতারা রয়েছে। আমরা সাম্প্রতিক সময়ে বাউলদের উপরে হামলার ঘটনা দেখেছি, হয়তো সেই হামলার ঘটনার প্রতিবাদ স্বরূপ কিন্তু এখানে বাংলার ঐতিহ্যের একটি অংশ যেই একতারা, তারও কিন্তু একটি মোটিভ তৈরি হচ্ছে। সব মিলে বলা যায় যে চারুকলা বর্ষবরণের যেহেতু আর বাকি আছে, সব মিলে 5 থেকে 6 দিন আর শেষ মুহূর্তের একদম প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরাও বেশ কাজ করছেন, তারা বর্ষবরণের এই উৎসবটিকে যেহেতু বাঙালির মাইনুল, আপনার মাধ্যমে আমরা দেখেও নিচ্ছিলাম চারুকলা এই মুহূর্তে প্রস্তুতির যে কাজ চলছে তা। দর্শক, আমাদের সাথে সহকর্মী মাইনুল মারুফ যুক্ত ছিলেন বর্ষবরণের প্রস্তুতির খবর নিয়ে। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন একাত্তরের সাথে।